ওকে, তোমাদের কালকে আমি স্ট্রেন অবধি করিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে কারো কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। ওকে, না স্যার। ঠিক আছে। তাহলে আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে হুকস ল। ঠিক আছে, হেডিং দাও, হুকস ল। তাড়াতাড়ি করে লিখবে, হুকস ল। ছোট্ট করে যদি একটা জিনিস বলে রাখি, তোমাদের মনে আছে যে স্ট্রেন মানে আমি কি বলেছিলাম? স্ট্রেন মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের ফ্র্যাকশনাল চেঞ্জ। ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রেন। স্ট্রেন এবার দু রকমের ছিল, সেগুলো আমি বলেছিলাম, সেখানে আমি আর যাচ্ছি না। আরেকটা বলেছিলাম স্ট্রেস। স্ট্রেস হচ্ছে কোনো একটা ডিফর্মড বডিতে অলওয়েজ একটা রিস্টোরিং ফোর্স কাজ করে। তো রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ নোন অ্যাজ স্ট্রেন, তাই তো? সরি, স্ট্রেস। তাহলে স্ট্রেন মানে কি বললাম? কোনো একটা অবজেক্টের ফ্র্যাকশনাল চেঞ্জ কি বলা হয় হচ্ছে, ওর কনফিগারেশনের ফ্র্যাকশনাল চেঞ্জকে বলা হয় হচ্ছে স্ট্রেন। আর রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ নোন অ্যাজ স্ট্রেস। এবার স্ট্রেস দু রকমের, সেগুলো আমি বলে দিয়েছিলাম, নর্মাল স্ট্রেস আর শিয়ারিং স্ট্রেস। নর্মাল স্ট্রেসের আবার দুটো পার্ট, একটা হচ্ছে টেনসিল স্ট্রেস, কম্প্রেশন স্ট্রেস। লেংথ ইনক্রিজ করানো হলে ওদের মধ্যে কাজ করে টেনসিল স্ট্রেস, লেংথ ডিক্রিজ করা হলে ওর মধ্যে কাজ করে কম্প্রেশন স্ট্রেস। ঠিক আছে? আর স্ট্রেন তিন রকমের বলেছিলাম, কী কী ছিল স্ট্রেনগুলো? একটা ছিল হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেন, যেটা লেংথের জন্য হয়। একটা ছিল হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, যেটা ভলিউম ইনক্রিজ করার জন্য হয়। আরেকটা ছিল হচ্ছে শিয়ারিং স্ট্রেন, যেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য হয়। এত অবধি তোমাদেরকে কালকে দিন করে দিয়েছি। আজকে লেখো হুকস ল। তো আগে আমি হুকস ল স্টেটমেন্টটাকে লিখি। তার অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কোনো স্টেটমেন্ট নেই সেভাবে। তো এটা কোন সালের? এটা হচ্ছে 1676-এর। ঠিক আছে, দেয়ার হচ্ছে সায়েন্টিস্ট নোন অ্যাজ থমাস হুকস, থমাস হুক, সরি সরি সরি, থমাস হুকটা, এটা ছিল রবার্ট হুক, ওটা ছিল থমাস ইয়াং। রবার্ট হুক। ঠিক আছে, সো রবার্ট হুক যে এই সূত্রটা বা এই লটা ডিসকভার করেন। তো সেটা কী ছিল বেসিক্যালি? জিনিসটা হচ্ছে যে আমি তোমাদেরকে কালকে একটা টার্ম পড়েছিলাম, দ্যাট ইজ নোন অ্যাজ ইলাস্টিক লিমিট। রাইট? আশা করি মনে আছে হোয়াট ইজ ইলাস্টিক লিমিট। যে কোনো ইলাস্টিক বডিরই একটা সার্টেন লিমিট অব দি ডিফর্মিং ফোর্স দিলে ওর নিজের কন্ডিশনে ফিরে আসার মতো একটা টেন্ডেন্সি থাকে। বাট আফটার এ সার্টেন টাইম ওর ওই প্রপার্টিটা আর থাকে না। পৌষি, তোমার কালকে কি হয়েছিল? স্যার আমার কানেকশনের প্রবলেম হচ্ছিল, আমি জয়েন হতে পারছিলাম না, বেরিয়ে গেছিলাম, তারপর তুমি আবার কি মোবাইলের নেট ইউজ করো? আমি নিয়ে নিয়েছি স্যার। হ্যাঁ স্যার, আমি মোবাইলে নিয়েছি। আচ্ছা, লিখে নিয়েছো তো? কোনো অসুবিধা হলে আমাকে বলবে। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ইয়া ইলাস্টিক লিমিট বলে একটা কথা বলেছিলাম, যে কোনো একটা অবজেক্টের একটা সার্টেন লিমিট অবধি ডিফর্মিং ফোর্স দেওয়া যায়, যত অবধি বডিটা আবার নিজের কন্ডিশনে ফিরে আসতে পারে। তার চেয়ে বেশি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করে দিলে বডিটা আর নিজের কনফিগারেশনে ফিরে আসতে পারে না। দ্যাট পার্টিকুলার লিমিট ইজ নোন অ্যাজ ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিট ইজ নাথিং বাট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিফর্মিং ফোর্স উইচ ক্যান বি গিভেন টু আ বডি, যতক্ষণ পর্যন্ত ওই অবজেক্টটা নিজের কন্ডিশনে ফিরে আসতে পারে। পৌঁছি মিউট করে দাও। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ওটা ফিরে আসতে পারে। তো লেখো, স্টেটমেন্ট লেখো। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে স্যার, স্ট্রেস জিনিসটা কি বলেছিলাম? স্ট্রেস মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট নিজের কন্ডিশনে ফিরে আসার সময় যে প্রেশারটা অ্যাপ্লাই করে নিজের মধ্যে, মানে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? তো তোমাদের কি মনে হয়, আজ ধরো একটা কথা বলছি, এটা আগের দিন বলছিলাম, একটা অবজেক্ট, ধরো একটা রড টাইপের, তো সেটাকে তোমরা একটা ইনক্রিজ করলে লেংথটাকে, মানে টানলে, ঠিক আছে? তো তখন তার মধ্যে একটা টেনসিল স্ট্রেস কাজ করবে। তো তো তোমাদের কি মনে হয় এই টেনসিল স্ট্রেসের ভ্যালুটা যেরকম হবে, এই অবজেক্টটাকে যদি আরেকটু লম্বা করা হয়, কি মনে হয় টেনসিল স্ট্রেসের ভ্যালুটা বেশি হবে না কম হবে এক্ষেত্রে? যত বেশি এক্সটেন্ড করবে বা যত বেশি চেঞ্জ করবে কনফিগারেশন, তত বেশি রিস্টোরিং ফোর্স কাজ করবে,
তত বেশি স্ট্রেন হবে, ঠিক আছে? সো ক্যান আই সে যে তোমরা যত বেশি চেঞ্জ করবে কোনো একটা বডিকে, তার মধ্যে রিস্টোরিং ফোর্স তত বেশি হবে, আই মিন স্ট্রেস তত বেশি হবে। সো ক্যান উই সে দ্যাট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন ফর আ পার্টিকুলার বডি? স্ট্রেন মানে হচ্ছে ফ্র্যাকশনাল চেঞ্জ, স্ট্রেস মানে হচ্ছে রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া। তো তার মানে চেঞ্জটা যত বেশি হবে, আই মিন স্ট্রেন যত বেশি হবে, তত ফিরে আসার টেন্ডেন্সি বা স্ট্রেসটাও বেশি হবে। ক্যান আই সে দ্যাট? হ্যাঁ স্যার। কিন্তু এই স্টেটমেন্টটায় এটা লিখলেই হবে না, একটা টার্ম তোমাদেরকে মেনশন করতে হবে, দ্যাট ইজ উইদিন দ্য ইলাস্টিক লিমিট। কারণ ইলাস্টিক লিমিটের বেশি হয়ে গেলে তখন আর স্ট্রেস কাজ করবে না, তখন ওর বডিটা ছিঁড়ে যাবে বা ব্রেক করে যাবে। তো লেখো, উইদিন দ্য লিমিট অফ ইলাস্টিসিটি, within the limit of elasticity, the stress is proportional to the strain. The stress is proportional to the strain. So ঠিক আছে? within the elasticity, Within the the limit of stress. elasticity, the stress is proportional to the strain. বেশ, তো এখন কথা হচ্ছে, তো তার মানে আমি বলতে পারি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তাই তো? আচ্ছা, যদি প্রপোর্শনাল টু উঠে যায়, আমরা জানি একটা কনস্ট্যান্ট আসে, স্ট্রেস ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে তো। ওয়েল, জেনারেলি এখানে কনস্ট্যান্টটা না দিলেও হয়, বাট এটা দিচ্ছি। জেনারেলি কনস্ট্যান্টটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বাট এই কনস্ট্যান্টের আবার অনেকগুলো পার্ট আছে। কেন স্যার অনেকগুলো পার্ট কেন আছে? বিকজ আমরা জানি স্ট্রেন 3 রকমের হয়, তো 3 রকম স্ট্রেনের জন্য এই কনস্ট্যান্টটাও 3টে আলাদা আলাদা রকমের হবে, বুঝতে পেরেছো? সেই জন্য কনস্ট্যান্ট দেওয়া উচিত না, বাট স্টিল আই এম গিভিং দ্যাট কনস্ট্যান্ট ক্যাপিটাল ই। হেয়ার দ্য কনস্ট্যান্ট ইজ ক্যাপিটাল ই, সো স্ট্রেস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ই ইন্টু স্ট্রেন, লিখে রাখো, where E is nothing but the constant which is also known as proportionality constant, or you can say modulus of elasticity, where E is known as modulus of elasticity. Modulus of elasticity. এবার বিভিন্ন রকমের স্ট্রেসের জন্য বা বিভিন্ন রকমের স্ট্রেনের জন্য এই মডিউলাস অফ ইলাস্টিসিটি বিভিন্ন রকমের হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ কনস্ট্যান্টস। গট ইট? অ্যাকচুয়ালি এই ম্যাথমেটিক্যাল ফর্মটা যে দিয়েছিল সে ছিল হচ্ছে ইয়াং, ঠিক আছে, থমাস ইয়াং। রবার্ট হুকের ল থেকেই থমাস ইয়াং প্রথম এই কনসেপ্টটাকে নিয়ে আসেন। একটা কথা আমাকে বলো তো, এই মডিউলাস অফ ইলাস্টিসিটির ইউনিট কী হবে? স্যার ইজ ইকুয়ালস টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। এখন স্ট্রেনটা তো ছিল একটা ফ্র্যাকশনাল চেঞ্জ, তার মানে ওটা ছিল ইউনিটলেস, আগের দিন দেখিয়েছি, দ্যাট ওয়াজ ইউনিটলেস। বাট স্ট্রেস ওয়াজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু প্রেশার। তার মানে আমি বলতে পারি যে Pascal. তার মানে তার মানে এই ইয়াংস মডিউলাস বলছি, মডিউলাস অফ ইলাস্টিসিটির ইউনিটটা স্ট্রেসের ইউনিটের সঙ্গে সেম হবে। স্ট্রেসের ইউনিটটা ছিল পাসকাল বা নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এটারও সেমই হবে ইউনিট, নিউটন পার মিটার স্কোয়ার অর পাসকাল। আর সিজিএসে কী হবে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? আর ডাইমেনশন কী হবে? সেম অ্যাজ প্রেশার অর ইউ ক্যান সেম অ্যাজ স্ট্রেস। তো ডাইমেনশন হবে হচ্ছে, স্ট্রেসের ডাইমেনশন কী হয় আমরা জানি, ফোর্স বাই এরিয়া, রাইট? তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, যেমন আসছে হচ্ছে এম টি টু দি পাওয়ার না 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 কিছুটা ভুল করলাম, ও এল স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, করে ফেলো।
না হয়েছে? তাহলে অনন্যা, আমরা কত রকমের স্ট্রেন জানি? কালকে আমরা কত রকমের স্ট্রেন পড়েছি? 3 রকমের। স্যার লংগিটিউডিনাল 3 রকম। স্ট্রেন যেটা volume- হচ্ছে লেংথের সঙ্গে রিলেটেড, ভলিউমেট্রিক স্ট্রেন যেটা ভলিউমের সঙ্গে রিলেটেড, শিয়ারিং স্ট্রেন যেটা অ্যাঙ্গেলের সঙ্গে রিলেটেড। তো আমরা এখন একটা একটা করে স্ট্রেন নেব। আর বুঝতে পারছো তো কী বলছি? প্রত্যেকটা স্ট্রেনের জন্য এই মডিউলাস অফ ইলাস্টিসিটির আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? তো চলো একটা একটা করে করি আমরা। হেডিং দাও, ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রেন, different kinds of strain and moduli of elasticity. মডিউলি মানে জানো? Plural form of modular. ইয়া, মডিউলাসের প্লুরাল ফর্ম হচ্ছে মডিউলি। যেমন ধরো রেডিয়াস, ব্যাসার্ধ যেটাকে বলে, তার প্লুরাল ফর্ম কি হয়? রেডিয়াই। Radii. ইয়া, সেরকমভাবে মডিউলাস সেটা হয়ে যাবে হচ্ছে মডিউলি, ঠিক আছে? তো নাম্বার 1 নিয়ে আমরা শুরু করি, দ্যাট ইজ লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেন ঠিক আছে, লংগিটিউডিনাল স্ট্রেন। তো এখানে আমরা কি জানি স্যার? এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে লেংথের ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই হোক না কেন, যাই হয় লেংথের সঙ্গে হয়, নাথিং রিলেটেড টু ভলিউম অর এরিয়া, ওগুলোর চেঞ্জেস হয় না। বেশ ভালো কথা। তো সেটাকে আমরা কি করে ছবি আঁকতে পারি? সি, দেখো এক্সটেন্ড করার পরে এটা এতটা ইনক্রিমেন্টেড হয়েছে, এতটা, ঠিক আছে? সো যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য স্ট্রেন ইন দিস কেস, আচ্ছা স্ট্রেস ইন দিস কেস, আচ্ছা স্ট্রেনটাই আগে বলো। স্ট্রেনটা কত হবে এখানটায়? স্যার আমরা জানি চেঞ্জ ইন কনফিগারেশন ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেংথ, তাই তো? বা চেঞ্জ ইন লেংথ ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ, চেঞ্জ ইন লেংথ ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ। তো চেঞ্জ ইন লেংথটা কত হয়েছে? ডেল্টা এল। একটা কথা বলি, তোমাদের অনেক বইতে দেখবে ওরা অরিজিনাল লেংথটাকে ক্যাপিটাল এল দিয়ে লেখে আর এই চেঞ্জটাকে স্মল এল দিয়ে লেখে। তোমরা এটাও করতে পারো, বাট আমার হ্যাবিট, আমি এটা ডেল্টা এল দিয়ে করে ফেলি। সো ডেল্টা এল বাই এল, ইটস স্ট্রেস, গট ইট? অ্যান্ড হোয়াট উইল বি দ্য স্ট্রেস? এটা স্ট্রেন গেল। স্ট্রেসটা কী হবে? স্যার স্ট্রেস ইজিকস টু হচ্ছে, ধরে নিচ্ছি রিস্টোরিং ফোর্স কাজ করছে ফোর্স এফ, আর এটার ক্রস সেকশনাল এরিয়া আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এ। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে? ফোর্স পার ইউনিট এরিয়া। সো স্ট্রেস ইজিকস টু হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় এখানটায় তোমাদেরকে যে হোয়াট ইজ দ্য ইলাস্টিসিটি অফ মডিউলি, ঠিক আছে? ইলাস্টিসিটি অফ মডিউলি ইজিকস টু কী হবে? এভাবে লিখছি না, ইজিকস টু মানে স্ট্রেস বাই স্ট্রেন। তো স্যার স্ট্রেসটা হচ্ছে এখানে এফ বাই এ, আর স্ট্রেনটা হচ্ছে ডেল্টা এল বাই এল, তাই তো? অনন্যা এইমাত্র এটা কি আমরা কি বলেছিলাম?
elasticity of modulus of elasticity. In case of longitudinal strain, that modulus of elasticity is also known as Young's modulus. কি বলা হয়? Young's modulus, ঠিক আছে? It is known as Young's modulus. But when? যখন এটা longitudinal stress আর longitudinal strain কাজ করছে, only then only. Young's modulus is also represented by ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াই ইজ টু কী আসছে আমাদের? আমি যদি এটাকে নিচে নিয়ে যাই আর স্মল এলটাকে উপরে তুলে দিই, তাহলে এটা আসছে হচ্ছে ওয়াই ইজ টু এফ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। এটা কিন্তু পরীক্ষার একটা খুব কমন কোশ্চেন, বুঝতে পারলে সবাই? তাহলে ইয়াংস মডুলাস কার জন্য হয়? স্যার লঙ্গিটিউডিনাল স্ট্রেনের জন্য ইয়াংস মডুলাস হয়, যার ফর্মুলা হচ্ছে এফ বাই এ ইন্টু ডেল্টা এল বাই স্মল এল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। Yes. এবার আমি এটাকে সার্টেন মানে একটু চেঞ্জ করবো, অল্প চেঞ্জ, খুব বেশি কিছু না। এই ফর্মটাকে জাস্ট অল্প আমি চেঞ্জ করবো। কীরকম চেঞ্জ করছি দেখো, এখান দিয়ে ছবিটা আঁকছি। ধরো এরকম একটা রড ছিল এখান দিয়ে, আর হোয়াট এভার ইট ইজ, যার লেংথটা ছিল স্মল এল। এবার তোমরা কি করলে, এই রডটায় নিচের দিকে একটা ব্লক ঝুলিয়ে দিলে, ঠিক আছে? যে ব্লকটা ঝুলিয়ে দেওয়ার জন্য রডটা একটু নিচের দিকে এক্সটেন্ডেড হয়ে গেল, কারণ ব্লকটা তো নিচের দিকে একটা ওয়েট ইয়ে করছে, তো সেই জন্য রডটা একটু নিচের দিকে এক্সটেন্ডেড হয়ে গেল। কতটা এক্সটেন্ডেড হলো? ডেল্টা এল। ঠিক এই অনুযায়ী কাজটা চলছে। সাপোজ দ্য মাস অফ দ্য অবজেক্ট ইজ এম, তাহলে নিচের দিকে ওর কত ওয়েট কাজ করছে? স্যার এমজি কাজ করছে, which is equals to force, because we know the body weight is nothing but a force by which earth pulls us, তাই তো? তার মানে এটা হচ্ছে সেই বডি ওয়েট বা ফোর্সটাকে আমরা বলতে পারি। সো এই ফর্মুলায় আমি যদি বলি ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি? উই ক্যান রাইট ওয়াই ইজ ইকুয়ালস টু, এই ফোর্সটা হয়ে যাবে হচ্ছে এমজি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল, রাইট? আচ্ছা, এবার ভেবে দেখো একটু, এই যে রডটা, এটা তো একটা সিলিন্ড্রিক্যাল রড টাইপের। তো সিলিন্ড্রিক্যাল রড যখন ওর একটা সামান্য রেডিয়াস আছে, তো যদি রেডিয়াস থাকে উই ক্যান ক্যালকুলেট দিস ক্রস সেকশনাল এরিয়া। কত হবে? পাই আর স্কোয়ার। সো ইন প্লেস অফ এ উই ক্যান পুট পাই আর স্কোয়ার। তাহলে কি আসছে? এমজি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল। বোঝা গেছে কি? আমি ফালতু এই জিনিসগুলোর মধ্যে যাবোই না, আমার শুধু মনে রাখতে হবে স্যার লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাহলেই এনাফ। করে নাও। আচ্ছা, তো বার করো ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইয়াংস মডিউলাস। ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইয়াংস মডিউলাস। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, অবজেক্টটা ঠিক নিচের দিকে এভাবে কাজ করছে, স্ট্রেস জিনিসটা বা ফোর্সটা, ডিফর্মিং ফোর্সটা। সো উই ক্যান সে দ্যাট দিস স্ট্রেস ইজ নর্মাল স্ট্রেস, and this strain is longitudinal.
ইউনিট কি হবে ইয়াংস মডুলাসের? ইজি না এগেন, স্ট্রেস বাই স্ট্রেন। তো স্ট্রেসটা কি হবে? স্ট্রেস ইজ প্রেশার বেসিক্যালি, তো নিউটন পার মিটার স্কোয়ার। আর স্ট্রেন কি হয়? স্ট্রেন তো ফ্র্যাকশনাল চেঞ্জ মানে লেংথ বাই লেংথ করলে কি হবে? ইউনিটলেস হয়ে যাবে। সো আলটিমেটলি এগেন ইট উইল বি ইকুয়ালস টু দ্য ফর ইউনিট অফ প্রেশার, নিচেরটা ইউনিটলেস, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, আর উই ক্যান সে দ্যাট পাস্কাল। আর সিজিএসে হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, একই জিনিস। আর ডাইমেনশন কি হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, যা ছিল তাই আছে। ঠিক আছে, একটা এক্সাম্পল লেখো, একটা কোশ্চেন টাইপের লেখো। Young's modulus of copper, Young's modulus of copper, Young's modulus of copper is 1.26 into 10 to the power 12 dyne per centimeter square. Full stop. What do you understand by this? What do you understand by this? বলতে পারবে কী হবে এর মানেটা? দেখো, ইয়াংস মডুলাস মানে কি? স্ট্রেস বাই স্ট্রেন। যদি আমি ধরে নিই যে স্ট্রেনের ভ্যালুটা, ইফ স্ট্রেন ইজ ইকুয়ালস টু 1, তাহলে ইয়াংস মডুলাস ইজ ইকুয়ালস টু চলে আসছে স্ট্রেস, হুইচ মিনস ফর ইউনিট স্ট্রেন ইন অ্যান অবজেক্ট the amount of stress which is produced will be known as Young's modulus of the body. আর স্ট্রেস মানে কি? রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তার মানে এই যে বলেছে এটা 1.26 into 10 to the power 12 dyne per centimeter square. So we can say that for creating unit strain in copper, 1.26 into 10 to the power 12 dyne force should be applied in 1 centimeter square area of the object. মানে কপারের 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়াতে এতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে ফর ইউনিট স্ট্রেন। লিখে রাখো, 1.26 into 10 to the power 12 dyne of force should be applied into 10 to the power 12 dyne of force should be applied per unit centimeter square area, per unit centimeter square of area of an object made by copper to create unit strain, বোঝা গেছে? সো উই আর ডান উইথ লংগিটিউডিনাল স্ট্রেন। কারো যদি কোনো বক্তব্য থাকে তো বলো। সবাই একটা কাজ করতে যায়, হ্যাঁ স্যার আমাদেরকে একটা ফর্মুলা মুখস্থ করতে হবে। কিসের ফর্মুলা? এইমাত্র স্যার বেরিয়েছে, ইয়াংস মডুলাস ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে mg এল ডিভাইডেড বাই কী ছিল, পাই আর স্কোয়ার ডেল্টা এল, তাই না? এটাই তো আমাদের এসছে। সবাই এই ফর্মুলাটাকে মুখস্থ করতে যায়। আরে আমার বক্তব্য, এটার কী দরকার আছে? এই ফর্মুলাটা আমাদের তো কোনো দরকার নেই, এটা তো আমরা নিজেরাই বার করে নিতে পারবো। আমাদের মনে রাখতে হবে স্যার ইয়াংস মডুলাস মানে হচ্ছে নর্মাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, অ্যান্ড দ্যাটস এনাফ। স্ট্রেস মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। লংগিটিউডিনাল স্ট্রেন মানে কি? চেঞ্জ ইন লেংথ ডিভাইডেড বাই লেংথ। লেংথটা উপরে যাবে, হয়ে যাবে এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। এবার এফের জায়গায় তুমি এমজি বসিয়ে দাও, এর জায়গায় তুমি পাই আর স্কোয়ার বসিয়ে দাও।
এর জন্য আবার মুখস্থ রাখতে হয় নাকি ফরম্যাটটা? ইউ হ্যাভ টু রিমেম্বার দিস অনলি, খেয়াল রেখো। সো উই আর ডান উইথ লংজিটিউডিনাল স্ট্রেন। কারো কোনো ডাউট আছে এখান থেকে? যদি না থাকে তাহলে সেকেন্ড ওয়ানে যাই এবারে আমরা। দ্যাট ইজ ভলিউমেট্রিক স্ট্রেন, হেডিং দাও, বা ভলিউম স্ট্রেনও বলতে পারো, ভলিউমেট্রিক স্ট্রেন বা ভলিউম স্ট্রেন। ঠিক আছে, আচ্ছা। হোয়াট ইজ ভলিউমেট্রিক স্ট্রেন? ধরো কথার কথা বলছি, কোনো একটা অবজেক্ট রয়েছে এরকম, ঠিক আছে? এবার এই অবজেক্টটাকেই চারদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করে, এই অবজেক্টটাকেই চারদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করে একটু এক্সটেন্ড করা হলো, ঠিক আছে? সো দ্যাট দেয়ার ইজ অ্যান ইনক্রিমেন্ট ইন ইটস ভলিউম। অবজেক্টটার ভলিউম ইনক্রিমেন্টেড হয়েছে এরমভাবে, ঠিক আছে? সো এই যে বড় বক্সটা, এটা হচ্ছে ওর ইনক্রিমেন্টেড ভলিউম। তো আমি ধরে নিচ্ছি যে টোটাল ওর চেঞ্জ ইন ভলিউম হচ্ছে ডেল্টা ভি। চেঞ্জ বোঝাতে আমরা ডেল্টা ইউজ করি, আর অরিজিনাল ভলিউম হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এখানে ভলিউম স্ট্রেন কত কাজ করছে, স্যার ভলিউম স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, মানে ডেল্টা ভি বাই ভি, ঠিক? আচ্ছা, আর স্ট্রেস কত কাজ করছে? স্ট্রেসের তো ওই একই কনসেপ্ট, পাতি কথা যদি বলি, স্ট্রেস ইজিকলস টু হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এখান থেকে এর চেয়ে বেশি কিন্তু কিচ্ছু কাজ করে না এখানে, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমাদেরকে বলা হয় যে স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, এর বাইরে অন্য কিচ্ছু নয়, ঠিক? সো উই ক্যান সে দ্যাট স্ট্রেস ইজ ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। আরেকটা কথা বলে রাখি এই ছবিটার ক্ষেত্রে, যে ফোর্স পার ইউনিট মানে কি হবে, দ্যাট ইজ সামহাও ইকুয়ালস টু প্রেশার। তো আমি এটাকে প্রেশার দিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এক্ষেত্রে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এই যেখানে ভলিউমেট্রিক স্ট্রেন হয়, in this case the modulus of elasticity is also known as bulk modulus। কি বলা হয় এটাকে? দিস ইজ নোন অ্যাজ বাল্ক মডিউলাস। তাহলে লংজিটিউডিনাল স্ট্রেনের ক্ষেত্রে মডিউলাসটাকে বলা হচ্ছে ইয়াংস মডিউলাস, আর এটাতে বলা হয় হচ্ছে বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল কে। কিছু কিছু বইতে স্মল কে দেওয়া থাকে, দিস ইজ অ্যাকচুয়ালি ক্যাপিটাল কে, খেয়াল রাখবে। তো স্যার এটা কি হবে? একটু স্যার বলছি যে এটা কি কোনো সায়েন্টিস্টের নেম অনুযায়ী করা হয়েছে নো নো নাকি নো জাস্ট নো জাস্ট যেহেতু এটা একটা বাল্ক ম্যাটার বাল্ক মানে ম্যাটার যেটা বলে, যেহেতু বাল্ক ম্যাটার এই জন্য বলা হচ্ছে, বাল্ক ম্যাটার তো অনেক কিছুই হয়, কিন্তু যখন ইনক্রিমেন্টটা হচ্ছে পুরো বাল্কেরই হচ্ছে, এমন না যে কোনো একটা পার্টিকুলার সেকশানের হচ্ছে বা কোনো একটা পার্টিকুলার ডাইমেনশনের হচ্ছে। ভলিউম মানে অল থ্রি ডাইমেনশনস আর ইনক্রিজিং, তাই না? তার জন্য Yes, বলা I হচ্ছে get বাল্ক it. মডিউলাস, ঠিক আছে? সো Yeah. এখন বাল্ক মডিউলাস ইকুয়াল হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। তো স্ট্রেসের ভ্যালুটা কত? স্ট্রেস ইজ ফোর্স বাই এরিয়া, অর ইউ ক্যান অলসো কল ইট পি, পিও বলা যেতে পারে এক্ষেত্রে, ডিভাইডেড বাই, আর ভলিউম স্ট্রেনটা কত কাজ করছে? ইট ইজ ডেল্টা ভি বাই ভি। তো উই ক্যান রাইট দ্যাট এজ এ ক্যাপিটাল ভি হওয়া উচিত এটা। সো স্মল পি ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই ডেল্টা ভি, দ্যাট ইজ বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস। শ্রুতি বুঝতে পেরেছো বাল্ক মডিউলাস কাকে বলে তাহলে? ইন কেস অফ ভলিউম স্ট্রেন, যেখানে ভলিউমের চেঞ্জ হয়, সেখানে স্ট্রেস বাই স্ট্রেন করলে যে কনস্ট্যান্টটা আমরা পাই, দ্যাট কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ বাল্ক মডিউলাস। তাহলে লেংথ বা লংজিটিউডিনাল স্ট্রেনের ক্ষেত্রে ওটাকে কী বলা হয়? ইয়াংস মডিউলাস। আর ভলিউমের ক্ষেত্রে হচ্ছে বাল্ক মডিউলাস। গট ইট?
মুছলাম মুছলাম লেখো ইউনিট অফ বাল্ক মডিউলাস, ইউনিট অফ বাল্ক মডিউলাস কি হবে গো? দেখো সব পাস ইয়া বিকজ সি নিচে যেটা রয়েছে ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন ভলিউমটা ভলিউমের ইউনিট হবে, আর ভলিউম তো নিচে রয়েছে, সো ভলিউমের ইউনিট কেটে গিয়ে 1 হয়ে যাবে। তো আলটিমেটলি যার ইউনিটটা পড়ে থাকবে সেটা হচ্ছে এইটা, মানে প্রেশার। তো প্রেশার ইউনিট কী হয়, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। তো এসআই ইউনিট লিখে রাখো, তাহলে এটাও নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। আর ডাইমেনশন কী, আচ্ছা আর এই সিজিএসে কী হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর ডাইমেনশনটা কী হবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 করে ফেলো। ওকে, সো এবার এই বাল্ক মডিউলাস থেকে একটা কনসেপ্ট আসে, দ্যাট ইজ নোন অ্যাজ কম্প্রেসিবিলিটি। কোনো একটা অবজেক্টকে কতটা কম্প্রেস করা যেতে পারে, ঠিক আছে? সো রাইট ডাউন কম্প্রেসিবিলিটি। কম্প্রেস করা মানে তোমরা জানো, কম্প্রেসিবিলিটি। লেখো কম্প্রেসিবিলিটি অফ আ মেটেরিয়াল, কম্প্রেসিবিলিটি অফ, আচ্ছা একটা কথা তোমাকে একটু জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে তোমরা এই বাল্ক মডিউলাস বলতে কি বুঝলে? স্যার বাল্ক মডিউলাস মানে হচ্ছে কোনো একটা বডিকে ডিফর্ম করতে বা কোনো একটা বডির ভলিউমকে বাড়াতে বা কমাতে যতটা ফোর্স দিতে হয়, অর উই ক্যান সে কোনো একটা বডিকে ডিফর্ম করলে তার মধ্যে ফিরে আসার জন্য যতটা রিস্টোরিং ফোর্স কাজ করে। একটা কথা মনে রাখবে যে বাল্ক মডিউলাস যত বেশি হবে, বাল্ক মডিউলাস যত বেশি হবে, ইউনিট ভলিউম স্ট্রেন তৈরি করার জন্য তত বেশি প্রেশার অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলে কি বললাম? বাল্ক মডিউলাস যত বেশি হবে তত একটা বডিতে ইউনিট স্ট্রেন তৈরি করার জন্য বেশি প্রেশার অ্যাপ্লাই করতে হবে, ঠিক? তো কোনো একটা বডিকে ধরো আমি কম্প্রেস করতে চাইছি, মানে ভলিউমটাকে কমাতে চাইছি, ভলিউম স্ট্রেন কাজ করছে ওখানটায়। তো কোনো একটা ওই বডিটার যদি বাল্ক মডিউলাস খুব বেশি হয়, তার মানে কি অল্প ভলিউম কমানোর জন্য অনেকটা বেশি করে প্রেশার দিতে হচ্ছে। তো তোমাদের কি মনে হয় ওই বডিটার কম্প্রেসিবিলিটি বেশি না কম? ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম আটার একটা গোলা, ঠিক আছে, আটার গোলা, ওটাকে চারদিক থেকে চেপে কম্প্রেস করে দাও, ভলিউমটাকে একটু কমিয়ে দাও। হ্যাঁ স্যার করা যাবে, ইটস সফট সামহাউ। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে একটা কাঠের টুকরো কম্প্রেস করো, তো হবে না। তার মানে কোনো একটা বডিকে কোনো একটা বডিকে ভলিউম কমাতে গেলে যত বেশি প্রেশার দিতে, তার বাল্ক মডিউলাস যত বেশি হবে তত বেশি প্রেশার অ্যাপ্লাই করতে হবে, মানে ওর কম্প্রেসিবিলিটি তত কম। সো ক্যান আই সে কোনো একটা বডির বাল্ক মডিউলাস যত বেশি হবে তার কম্প্রেসিবিলিটি তত কম? ক্যান আই সে দ্যাট? So from this we can say that compressibility of any object is inversely proportional to bulk modulus. Clear? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay, ঠিক আছে, ভালো। So লিখে ফেলো ডেফিনেশন compressibility of a material। কৌশি বুঝতে পেরেছো আমি কি বললাম? compressibility of compressibility of a material is the reciprocal of its bulk modulus of elasticity, bulk modulus of elasticity, bulk modulus of elasticity। ঠিক আছে, তো জেনারেলি কম্প্রেসিবিলিটিকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, which is equals to 1 by
বাল্ক মডিউলাস। তুহিন, বাল্ক মডিউলাসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? পি দিয়ে। উল্টো পাল্টা কথা। পি হচ্ছে প্রেশার, ইটস কে। ও সরি সরি। তাহলে সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/k। ঠিক আছে। আচ্ছা স্যার, কে মানে এইমাত্র আমরা পেয়েছিলাম, কে ইজ ইকুয়ালস টু কী ছিল? ইট ওয়াজ পি ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি, মানে পি ইন্টু ভি বাই ডেল্টা ভি। এখানটা যদি বসিয়ে দিই 1/p ইন্টু ভি ডিভাইডেড বাই ডেল্টা ভি, তো ডেল্টা ভিটা উপরে চলে যাবে। সো কম্প্রেসিবিলিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ভি বাই পি ইন্টু ভি। লিখে ফেলো। তাহলে বলো তো আমাকে কম্প্রেসিবিলিটির ইউনিট কী হবে? হোয়াট উইল বি দ্য ইউনিট অফ কম্প্রেসিবিলিটি? স্যার, কে এর যা ইউনিট হয় ঠিক তার উল্টো হবে। মানে বাল্ক মডুলাসের ইউনিট কী বেরিয়েছিল আমাদের? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে উল্টে দিলে কী হয়ে যাবে? জাস্ট মিটার স্কোয়ার পার নিউটন, এটাকে তার পাস্কাল বলা যাবে না। অর যদি সিজিএসে বলি তাহলে সেন্টিমিটার স্কোয়ার পার ডাইন। আর এফপিএসে কী হবে? এফপিএস ইউনিটে আমরা জানি এফপিএস ইউনিটে লেংথটা হয় হচ্ছে ফুট, তাহলে ফিট স্কোয়ার ডিভাইডেড বাই, আর ইয়ের কি ইউনিট কী হয়? ফোর্সের ইউনিট পাউন্ডাল, তাহলে ফুট স্কোয়ার পার পাউন্ডাল এফপিএস। তো এসআই, সিজিএস অ্যান্ড এফপিএস। তাহলে দুটো হয়ে গেছে আমাদের, লংজিটিউডিনাল স্ট্রেন আর ভলিউম স্ট্রেন। এবার আমরা আসছি শিয়ারিং স্ট্রেনে। নাও কামিং টু দ্য পার্ট শিয়ারিং স্ট্রেন। আমার একটাই এখান থেকে বক্তব্য, সেটা হচ্ছে ডোন্ট মেমোরাইজ এনি ফর্মুলা। ফর্মুলা মুখস্থ করলে কিন্তু মরে যাবে। কত ফর্মুলা মনে রাখবে? ফিজিক্সের এই যে সেকেন্ড পার্টটা রয়েছে না, এখানে প্রচুর ফর্মুলা আছে। এরপরে যে চ্যাপ্টারটা করাবো আরও বেশি ফর্মুলা আছে। তো ফর্মুলা কত মনে রাখবে? জাস্ট রিমেম্বার দ্য কনসেপ্টস। যে স্যার স্ট্রেস বাই স্ট্রেন করলেই কাজ হয়ে যাচ্ছে আমাদের, বাকি আর লাগবে কেন? হয়ে গেছে, চলো নেক্সট। এবার তাহলে কোন স্ট্রেনটা হবে? নাও দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ শিয়ারিং স্ট্রেন। শিয়ারিং স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন। তো শিয়ারিং স্ট্রেন মানে কি হয় ওখানটা আমরা জানি, আগের দিন তোমাদেরকে ছবিটাকে দেখিয়েছিলাম। একটা দেশলাই বাক্স নিয়ে আমরা ভালো বুঝতে পারি। সো সাপোজ দিস ইজ অ্যান অবজেক্ট বা দিস ইজ আ বডি, বক্স টাইপ। ফোর্স অ্যাপ্লাই করার জন্য বডিটা একটু পিছন দিকে হেলে গেছে, লাইক দিস। ঠিক আছে। তো এখন কথা হলো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ, আচ্ছা অ্যাঙ্গেলটা একটু ভুল করলাম আমি, ছবিটা একটু ভুল আঁকলাম। এটা ঠিক এদিক থেকেই পিছবে। লাইক দিস। সো দিস ইজ থিটা অ্যাঙ্গেল। তো এই থিটা অ্যাঙ্গেলটা আমাদেরকে বলা হয় হচ্ছে শিয়ারিং স্ট্রেন, তাই না? তো বেসিক্যালি শিয়ারিং স্ট্রেনটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর কিচ্ছু না।
shearing strain, also known as angular strain. It is basically theta. This angle is shearing strain. ঠিক? তো কোনো একটা বডিকে যদি তো কোনো একটা বডিকে যদি আমাদেরকে এইভাবে ঠিক পিছন দিকে ঠেলতে হয়, তাহলে একটা কথা বলো তো, ফোর্সটা আমরা কীরকমভাবে অ্যাপ্লাই করব? এই বডিটার উপর থেকে এরকমভাবে, নাকি এরকম সামনের দিক থেকে? অবভিয়াসলি এরকম সামনের দিক থেকে অ্যাপ্লাই করতে হবে, যাতে এইটা একটু পিছন দিকে পিছিয়ে যায়, আর কিচ্ছু না। সো এই ফোর্সটাকেই কিন্তু, বা এই স্ট্রেসটাকে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম নোন অ্যাজ শিয়ারিং স্ট্রেস, যেটা একটা ট্যানজেন্ট বরাবর কাজ করে, কোনো একটা সারফেস বরাবর কাজ করে। দেখো ও আবার এরকম সারফেস বরাবর পিছিয়ে আসতে চাইবে। সো এখানে যে স্ট্রেসটা কাজ করছে, দ্যাট স্ট্রেস ইজ বেসিক্যালি শিয়ারিং স্ট্রেস। তো ইন কেস অফ শিয়ারিং স্ট্রেন যে স্ট্রেসটা কাজ করে, দ্যাট ইজ নোন অ্যাজ শিয়ারিং স্ট্রেস। তো আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন লংগিটিউডিনালের ক্ষেত্রে সেটাকে বলা হয় হচ্ছে ইয়াংস মডিউলাস, ভলিউমের ক্ষেত্রে বলা হয় হচ্ছে বাল্ক মডিউলাস, অ্যান্ড ফর দিস কেস যেখানে শিয়ারিং স্ট্রেস কাজ করছে, also known as tangential stress, in this case that modulus is known as modulus of rigidity. ঠিক আছে, তাহলে মডিউলাস অফ ইলাস্টিসিটি তিনটে নাম, একটা হচ্ছে ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস, আর 3 নম্বর হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি। কখন মডিউলাস অফ রিজিডিটি কাজ করবে? ইন কেস অফ ভলিউমেট্রিক স্ট্রেন। ঠিক আছে, সো মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি which is represented by eta is equals to shearing stress, always stress by strain. shearing stress না লিখে তোমরা tangential stress ও লিখতে পারো, shearing stress divided by shearing strain। ঠিক আছে, নাও সি স্যার এটা কি করে লিখবো? হ্যাঁ এটা কি করে লিখবো? এটা সি ইটস লাইক স্মল এন। ওকে, ভালো করে শোনো তাহলে, এটা কি করে লিখবো? ইটাটা কি প্রথমে তো আমাদের জানতে পারে, ইটা ওই ইটা ইজ এ গ্রিক লেটার লাইক জাস্ট লাইক আলফা বিটা গামা ডেল্টা, ওরকমভাবে ইটা। স্যার ইটা কী করে লেখা হয়? আমরা ইংলিশে স্মল এন লিখি না এরকমভাবে? তো স্মল এনটা কী হয়, এরকমভাবে ছেড়ে দেওয়া হয়, বাট ইটা উইল বি লাইক দিস, এভাবে একটু নিচের দিকে নামবে, লাইক দিস, একটু নামবে এরকমভাবে। তারপরে এরকম এত নামিয়েই দিও না, একটু নামবে। ঠিক আছে, তো স্যার স্ট্রেস ব্যাপারটা কী হয়? আরে স্ট্রেস তো সেই একই জিনিস, ফোর্স পার ইউনিট এরিয়া, সে শিয়ারিং স্ট্রেস হোক বা নর্মাল স্ট্রেস হোক। আর শিয়ারিং স্ট্রেনটা কী হয়? দ্যাট ইজ থিটা। সো ওটা হচ্ছে এফ বাই এ, আর এটা হচ্ছে থিটা, করে রাখো। আবার সে একই জিনিস, অ্যাঙ্গেল কী হবে? থিটা ইজ অ্যান অ্যাঙ্গেল, আমি সেই তোমাদেরকে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টার থেকে পড়িয়ে আসছি যে এসআই ইউনিট, এটার কোনো ইউনিট হয় না অ্যাকচুয়ালি, ইউনিট বলছি মানে ডাইমেনশন। না, ডাইমেনশন তো হয়ই না, বাট ও হ্যাঁ সরি, ইউনিটে কিছু নেবো না, বিকজ স্ট্রেন ইজ ওয়াট, ইটস আ ফ্র্যাকশনাল চেঞ্জ, রাইট? তো এটা ইউনিট নেওয়া যাবে না, অনলি এটাকে নেবো আমরা। কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, और पास्कल, और डाइन पर सेंटीमीटर स्क्वायर। डायमेंशन सेम, m l to the power -1 t to the power -2। ঠিক আছে, তাহলে তিনটে স্ট্রেন আমাদের হয়ে গেছে, তিনটে স্ট্রেনের মডুলাস অফ ইলাস্টিসিটি হয়ে গেছে। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে একবার একটু রিপিট করে দিচ্ছি, লংগিটিউডিনাল স্ট্রেন, সেখানে কাজ করছে হচ্ছে ইয়াংস মডিউলাস, ইয়াংস মডিউলাস, মানে ওখানে মডিউলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে ইয়াংস মডিউলাস, রিপ্রেজেন্টেড বাই ওয়াই। ঠিক,
নাম্বার টু হচ্ছে ভলিউম স্ট্রেন বা ভলিউমেট্রিক স্ট্রেন, একই কথা। সেখানে হচ্ছে বাল্ক মডিউলাস। দ্যাট ওয়াজ ইজ ইকুয়ালস টু কে। 3 নম্বর হচ্ছে শিয়ারিং স্ট্রেন। সেখানে কাজ করছে মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি রিপ্রেজেন্টেড বাই ইটা। ঠিক আছে, কিছুক্ষণ বাদে আমি তোমাদের এদের মধ্যে একটা রিলেশন করাবো। নট অনলি দিস, আরেকটা রেশিও এরপরে আসে। দ্যাট রেশিও ইজ নোন অ্যাজ পয়জন্স রেশিও। পয়জন্স রেশিও, এটা পরীক্ষায় খুব কমন কোশ্চেন, পয়জন্স রেশিও। ঠিক আছে, তো হেডিং দাও পয়জন্স রেশিও। এটা আবার কি পয়জন্স রেশিও জিনিসটা কি সেটা এবার আমাদের জানতে হবে। এটা থেকে পরীক্ষায় খুব কমন কোশ্চেন আসে, দেবেই এটা, পয়জন্স রেশিও। ওকে, একটা কথা একটু বোঝার চেষ্টা করবে। দেখবে আমাদের মারা যখন রুটি বেলার আগে ঠিক ময়দাটাকে বানায়, ঠিক আছে, তোরা ময়দাটা এরকম রয়েছে, কথা কথা বলছি, ময়দা গোলাটা এরকম রয়েছে। ইট হ্যাজ সার্টেন লেংথ, রাইট? লেংথ ধরলাম এল, আর এর একটা ডায়ামিটার আছে, ঠিক? লক্ষ্য করে দেখেছো একটু বাদে ওরা এই গোল গোল এগুলো করার জন্য এটাকে একটু লম্বা করে, এরমভাবে স্ট্রেচ করে, ঠিক? তো যখন স্ট্রেচ করছে লেংথ ওয়াইজ এটা ইনক্রিমেন্টেড হচ্ছে, আমি মানছি, কিন্তু অটোমেটিক্যালি ডায়ামিটারটা একটু ছোট হয়ে যায় না? লক্ষ্য করেছো ওই জিনিসটা? তাহলে একই সঙ্গে এখানে দুখানা চেঞ্জেস ঘটলো। স্যার কেন এই জিনিসটা কেন হয়? বিকজ দ্য ভলিউম অফ দ্যাট অবজেক্ট ইজ কনস্ট্যান্ট। ভলিউম তো বাড়ছে না, তাহলে যদি একটা ডাইমেনশন বাড়ে আরেকটা ডাইমেনশনকে অটোমেটিক্যালি কম হতে হবে টু কিপ দ্য ভলিউম কনস্ট্যান্ট। তো স্যার এখানে লেংথ বাড়লে ডায়ামিটারটা কমে যাচ্ছে, আর যদি ডায়ামিটার কমতো তাহলে লেংথটা বেড়ে যেত, রাইট? তো কনফিগারেশন দু রকমের চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে চেঞ্জ ইন দ্য লেংথ অ্যান্ড দ্য চেঞ্জ ইন ডায়ামিটার। তো এই যে দু রকমের স্ট্রেন কাজ করছে, স্ট্রেন মানে ফ্র্যাকশনাল চেঞ্জ অফ কনফিগারেশন, দু রকমের স্ট্রেন এখানে কাজ করছে। একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, যেটা লেংথটা বাড়ছে, আরেকটা এই যে ডায়ামিটারটা বাড়ছে কমছে, এটা হচ্ছে ল্যাটেরাল স্ট্রেন। তাহলে কত রকমের স্ট্রেন কাজ করে একটা অবজেক্টে একসঙ্গে? যদি কোনো একটা রডকে বা কোনো একটা বডিকে লম্বা করা হয় বা এরমভাবে শ্রিঙ্ক করানো হয়, তাহলে দু রকমের স্ট্রেন কাজ করে। একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, আরেকটা হচ্ছে ল্যাটেরাল স্ট্রেন। ঠিক আছে, তো যে কোনো অবজেক্টের এই ল্যাটেরাল স্ট্রেন আর লংগিটিউডিনাল স্ট্রেনের রেশিওকেই বলা হয় হচ্ছে পয়জন্স রেশিও। তো লিখে রাখো, the ratio of the ratio of the ratio of lateral strain, the ratio of lateral strain to longitudinal strain is known as Poisson's ratio, is known as Poisson's ratio. স্যার একবার রিপিট করুন না। It is the ratio of lateral strain to the longitudinal strain, to the longitudinal strain. ঠিক আছে, আচ্ছা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? আচ্ছা তোমরা কি জানো যে এই সিম্বলটাকে কি বলা হয়? ইট ইজ অলসো গ্রিক লেটার,
হোয়াট ইজ দিস? Sir, summation. কি বলা হয়? স্যার সামেশন। নো নো, আরে কি কি বোকা কথা, সামেশন ইজ রিপ্রেজেন্টেড বাই দিস সিম্বল। আচ্ছা তাহলে তোমরা তোমরা এই সিম্বলটা দেখেছো কখনো? কি এটা? Ohm. ক্লাস 10-এ দেখেছো মেবি। এটা স্যার এটা ক্লাস 10 এর ইলেকট্রিকের চ্যাপ্টারে ছিল। Ohm. ওহম, রাইট? ওমেগা। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। তো যে কোনো ছেলে মেয়েকে জিজ্ঞেস করো, বলে এই সিম্বলটা কি, বলবে স্যার ওহম। আরে ভাই ওহম, ওহম ইজ রিপ্রেজেন্টেড বাই দিস, ইটস অ্যান অ্যালফাবেট, গ্রিক অ্যালফাবেট। এর জন্য তোমাদেরকে বছরের প্রথমে লিস্ট পাঠিয়েছিলাম, বলেছিলাম বাড়িতে পড়বে এগুলো, গুগল থেকে দেখতে বলেছিলাম। এটা হচ্ছে ওমেগা। তোমাদের সেই আমি পড়িয়েছিলাম সব, কি অবস্থা। দিস ইজ ক্যাপিটাল আলফা, দিস ইজ স্মল আলফা, দিস ইজ ক্যাপিটাল বিটা, দিস ইজ স্মল বিটা, দিস ইজ ক্যাপিটাল গামা, দিস ইজ স্মল গামা, দিস ইজ ক্যাপিটাল ডেল্টা, দিস ইজ স্মল ডেল্টা, দিস ইজ ক্যাপিটাল থিটা, দিস ইজ স্মল থিটা। এগুলো কে পড়বে? আমি পড়বো বসে বসে আবার? এটা ক্যাপিটাল ওমেগা, দিস ইজ স্মল ওমেগা। তো সেরমভাবে এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা, সিগমা এটাকে বলা হয় সিগমা, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ স্মল সিগমা, লাইক দিস। এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, স্মল সিগমা। বাড়িতে এগুলো তো দেখতে হবে এখন একটু আমাদেরকে, আমরা কি এখন অন্য জিনিসে টাইম নষ্ট করবো? শুধু স্মল সিগমাটাই মনে আছে। ইয়া, সো দিস ইজ ক্যাপিটাল সিগমা, কারণ আমরা সবাই জানি এটা সামেশন। আরে ভাই সামেশন তো রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা দিয়ে। ওকে, সো পয়জন্স রেশিও ইজ রিপ্রেজেন্টেড বাই দিস অনলি। ওকে, পয়জন্স রেশিওকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল সিগমা, হুইচ ইজ ইকুয়ালস টু, পয়জন্স রেশিও ইজ ইকুয়ালস টু, আমি কি বললাম, ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো যদি আমি ধরে নিই যে কোনো একটা বডির ডায়ামিটারে চেঞ্জ হয়েছে ডেল্টা ডি, অরিজিনাল ডায়ামিটার ছিল ডি আর চেঞ্জ হয়েছে ডেল্টা ডি, তাহলে ল্যাটারাল স্ট্রেনটা কত হবে? ইট উইল বি ডেল্টা ডি বাই ডি। আর লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা কত হবে? ডেল্টা এল বাই এল। তাহলে আলটিমেটলি কী চলে আসছে এটা, ডেল্টা ডি বা ডেল্টা ডি ইন্টু এল ডিভাইডেড বাই ডেল্টা এল ইন্টু ডি করে ফেলো। এর আবার কি হলো? ঠিক আছে, আচ্ছা আমাকে বলতে পারবে অরিত্র, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পয়জন্স রেশিও? Sir, I think unitless. ইয়া, কারণ দুটোই সেম ডাইমেনশন। স্যার কোনো কিছু রেশিও মানেই তো ওটা ইউনিটলেস। এটা একটা খুব ভালো কথা বলেছে যে কোনো কিছু রেশিও মানে সেটা হচ্ছে ইউনিটলেস, ঠিক। কারণ দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ফ্র্যাকশন অ্যান্ড রেশিও। কি সেটা? রেশিও সবসময় সেম ফিজিক্যাল কোয়ান্টিটির হয়, বাট ফ্র্যাকশন হচ্ছে ডিফারেন্ট কোয়ান্টিটির হতে পারে। 10টা গরুর মধ্যে 2টো ছাগল, এটা ফ্র্যাকশন হতে পারে, দ্যাটস নট রেশিও। লেখো, লিমিটিং ভ্যালু অফ পয়জন্স রেশিও, লিমিটিং ভ্যালু অফ পয়জন্স রেশিও, লিমিটিং ভ্যালু অফ পয়জন্স রেশিও। Limiting value of Poisson's ratio.
স্যার কালকে পিটিএম আছে, কি আছে? দ্য প্যারেন্টস মিটিং। ও কালকে স্যাটারডে না, আচ্ছা 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 আচ্ছা। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। একটা সেকেন্ড, প্যারেন্টস টিচার মিটিং তো তোমাদেরও হবে তুহিন, স্যাটারডে তো কালকে, তোমাদের ডাকেনি? হ্যাঁ, হ্যাঁ, না স্যার আমাদের কিছু বলেইনি তোমাদের হবে, প্যারেন্টস চিন্তা টিচার করো না, মিটিং। ডাব্লিউবি তো তুমি। হ্যাঁ, তোমার তো নোটিশ বার করে দিচ্ছ অলরেডি, স্যাটারডে করে প্যারেন্টস টিচার মিটিং হবে। এবার সব স্যাটারডে না হলেও কোনো না কোনো স্যাটারডেতে হবে। আমাদের স্কুল থেকে কিছু বলছে না। এখনো বলেনি, এখনো অনেক স্কুলই বলেনি, বাট মানে নোটিশে সেটাই রয়েছে। নোটিশ হচ্ছে যে সোম, কবে কবে যেন 12দের ক্লাস, সোম সোম বুধ শুক্র 12 আর 10, আর 9 আর 11 হচ্ছে মঙ্গল ইয়া, বৃহস্পতি। আর শনিবারটা ওরা রেখে দিয়েছে ফর প্যারেন্টস টিচার মিটিং। আমাদের এমনি স্যার ছেলে মেয়েদের দুটো হাফ করে দিয়েছে, 3টে করে ক্লাস হয়, তিনটে প্র্যাকটিক্যাল করিয়ে ছেড়ে দেয় প্রতিদিন। প্র্যাকটিক্যাল করে ছেড়ে দেয়। প্র্যাকটিক্যাল করাবে, হার্ডলি একটা ক্লাস হবে। সাচ এ লাভলি ডিসিশন, আমি তো খুব মানে ভালো বলবো এটাকে। কিছু কিছু স্কুল ছেলে মেয়েদেরকে সারাদিন ধরে বসিয়ে রাখছে, দ্যাটস মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। মানেটা কি সারাদিন বসিয়ে রাখার? স্কুলে তো একে তো কোনো ঠিকঠাক পড়াশোনা হয় না, তাছাড়া ছেলেমেয়েরা হ্যাঁ বাড়িতে এসে পড়ুক, সারাদিন তো ধরে তার বসিয়ে। মধ্যে আমাদের যে ফিজিক্স টিচারটা, ওনার আওয়াজটা কাইন্ড অফ মেয়েদের মতো, কেউ ক্লাসে পাত্তা দেয় না কোন ওনাকে। স্কুলে পড়ো তুমি? স্যার আর কে ভিএম। কোন টিচার? ওই তো স্যার, মানে ওই নামটা ভুলে গেছি, কি এ দিয়ে একটা নাম ছিল। আচ্ছা, ও স্যার, আমাদের প্রত্যেক স্যাটারডে না, আমাদের এই এক্সাম হলো ওই জন্য প্যারেন্টস সেটাই মিটিং। বলছি, কিন্তু সেটা স্যাটারডেতেই করবে, হ্যাঁ হ্যাঁ স্যাটারডে থোড়াই জানি। হবে। না, মিশন, মিশনের তো এই ব্যাপারটা আগে থেকেই ছিল। মিশনে কি ছিল বলতো আগে, এখন তো তোমাদের ছেলে মেয়েদের পুরো ক্লাসের ডেট সেপারেট করে দিয়েছিল। মাঝখানে কি হয়েছিল, আমি যখন পড়তাম তখন নিয়ম ছিল যে ছেলেদের স্কুল টাইমটা হচ্ছে 9:30 থেকে, আর মেয়েদের হচ্ছে 10টা থেকে, মানে আধ ঘন্টা পিছিয়ে শুরু আর আধ ঘন্টা পিছিয়ে শেষ। ওকে, সো হেডিং দাও, কি বললাম? লিমিটিং ভ্যালু অফ পয়জনস রেশিও, লিমিটিং ভ্যালু অফ পয়জনস রেশিও। আমাদের স্কুলের মানে মিশনের আমাদের জানি এখন কি হয়েছে, বাট ফিজিক্সের ফ্যাকাল্টি খুব বাজে। ইয়ে আছে, ধীরামিস আছে এখনো? না, উনি হ্যাঁ নেই। স্যার, হ্যাঁ এই স্যার, হ্যাঁ তাই স্যার তো আছে। মনে হয়। আগের দিন এক সেকেন্ড, কদিন আমি আগে দেখলাম চিনি আগের না। দিন। বনশ্রী আমাকে বললো ধীরামিস আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। স্যার আমি কাউকে হ্যাঁ চিনি না, স্যার, আমি ধীরা ম্যাম কাউকে আছে, চিনি না। আমাদের এই নাই তো, তো। উনি না থাকলে হয়, উনি তো সব। হ্যাঁ আছে। আচ্ছা, ক্লাস নেয়নি কেমিস্ট্রিতে পিসি এখনো। স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ আছে, এটা ভালো লোক। হ্যাঁ আছে। প্র্যাকটিক্যাল করাচ্ছিলেন। চলো কর। ধীরা, হ্যাঁ। কোনো ডাউট হলে সবসময় ধীরা ম্যামের কাছে যাবে। চলো লেখো, লিমিটিং ভ্যালু অফ পয়জনস রেশিও। স্যার আমাদের তো আজ থেকেই ধমকি দিয়ে রেখেছে স্যার। কেন? বলেছে কি তোমরা তোমাদের কাজ করেছো, এবার আমরা আমাদের কাজ করব, পিটিএম এ এসো। বলে বি রেডি ফর পিটিএম। তারপরে আর ফিজিক্স গ্রুপে তো স্যার লিখেছে, মানে হ্যাঁ, স্যার আমাদের ক্লাস টিচার নয়, কিন্তু স্যার লিখেছে সবাইদের প্যারেন্টসদের নিয়ে আসবে আমার কাছে। স্যারের এবার চাইল্ডহুডটা খুব লোনলি কেটেছিল, তো তাই তোদের লোনলি কাটাবে। হ্যাঁ, এবার ওতেই ওতেই একজন স্টিকার পাঠিয়ে দিয়েছে অফিসিয়াল গ্রুপে, খেলা খেলা হবে। ও ভগবান, ছেলেগুলো। না, লোকটাকে আমার মানে দেখা হলে ঘুষি ঘুষি মেরে দেবো। ধ্যাৎ, এরকম কোশ্চেন কে করে? যাকগে, বাদ দাও, বলে লাভ নেই আর। ভালো লোক। আচ্ছা শোনো, একটা কথা বলি। ওয়েল, থিওরিটিক্যালি দেখানো যায় যে পয়জনস রেশিওর যে রেঞ্জটা, দ্যাট ইজ ফ্রম -1 টু +1/2। ঠিক আছে, -1 থেকে +1/2 মধ্যে ওর ভ্যালুটা লাই করে, এটা থিওরিটিক্যাল অ্যাসেসমেন্ট। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই রেশিওটা কখনোই নেগেটিভ হওয়া পসিবল নয়। সো প্র্যাকটিক্যালি ইট ইজ 0 to 1/2, লিখে রাখো। প্র্যাকটিক্যালি দ্য রেঞ্জ অফ পয়জনস রেশিও ইজ 0 to 1/2। এটা মনে রেখো, আমাদের অনেক অঙ্কে কাজে লাগবে এই রেঞ্জটা।
ঠিক আছে? তো পয়জনস রেশিওর একটা স্পেশাল ফর্ম আমি একটু বাদে করাচ্ছি, বাট তার আগে এবার আমরা কয়েকটা অঙ্ক করব। বলো তোমাদের এখান থেকে কোনো ডাউট আছে ফ্রম দিস সেকশন? এই স্ট্রেস স্ট্রেন এনিথিং, এনি ডাউট? ডাউট নেই তো? চলো তাহলে দু একটা অঙ্ক করি আমরা। তাহলে আমি যা যা বলেছি এগুলো একটু মনে করে দাও। একটা হচ্ছে আমি বলেছি ওয়াই, ওই কোথায় গেল, একটা বলেছি ইয়াংস মডিউলাস, দ্যাট ইজ রিলেটেড টু লেংথ। একটা বলেছি বাল্ক মডিউলাস রিলেটেড টু ভলিউম। একটা বলেছি হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি রিলেটেড টু শিয়ারিং স্ট্রেস অ্যান্ড শিয়ারিং স্ট্রেন। অ্যান্ড লাস্টলি পয়জনস রেশিও দ্যাট ইজ রিলেটেড টু ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লঙ্গিটিউডনাল স্ট্রেন। ব্যাস, দ্যাটস ইট। এই নিয়ে এখন আমাদের কাজ বাজ। ঠিক আছে, চলো একটা অঙ্ক দিচ্ছি। একটা লোহার রড দিয়েছে, ঠিক আছে? দের ইজ এ লোহা দ্য রড মেড অফ আয়রন, যার লেংথটা হচ্ছে 2 মিটার আর ডায়ামিটার বলে দিয়েছে 1 মিলিমিটার। ঠিক আছে, ভালো কথা। ডায়ামিটার কী কাজে লাগবে? টু ক্যালকুলেট ইটস এরিয়া, মনে রেখো। আদারওয়াইজ তোমরা স্ট্রেস বার করতে পারবে না, বিকজ স্ট্রেস ইজ টু হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, খেয়াল রাখবে। হ্যাঁ, আর বলেছে একটা মাস ঝোলানো হলো এখানটায় বডিটার নিচে 8 কেজি। তো লোকজন বলে স্যার মাসটা কী কাজে লাগবে? আরে কোনো একটা রডে যে মাসটা ঝোলানো হবে ওর জন্য যে এমজিটা তৈরি হবে, দ্যাট এমজি ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাপ্লাইড ফোর্স, ডিফর্মিং ফোর্স। ভালো। আর লোহার ইয়াংস মডিউলাস বলে দিয়েছে, ইয়াংস মডিউলাস সবসময় ওরা সিজিএস ইউনিটে দেবে, তো কনভার্ট করে নিয়ে কাজটা করতে হবে। 10^12 ডাইন সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো আর জি এর ভ্যালু ওরা বলে দিয়েছে, এটা আমরা জানি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দিয়ে ওরা বলছে যে তারের ইনক্রিমেন্টটা কত হবে, এই লঙ্গিটিউডনাল ইনক্রিমেন্টটা কত হবে, বার করো। কে আগে করতে পারে দেখি? কী কী জিনিস আমাদের লাগবে? এক, লেন্থটা বার করতে হবে, এই লেন্থ বলছি, এরিয়া একটা বার করতে হবে, ফোর্সটা বার করতে হবে এমজি করে, তাহলে ফোর্স আর এরিয়া বেরিয়ে যাবে। লেন্থ ইউ নো, ইয়াংস মডিউলাস ইউ নো, সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট ডেল্টা এল। করে ফেলো, কে আগে করতে পারে দেখি। প্রথমে বলো সিজিএসি নিয়ে করবে না এসআইতে নিয়ে করবে? আই উইল সাজেস্ট এটাকে তোমরা সিজিএসি নিয়ে করো, সুবিধা হবে। হয়নি? এটা তো এত কঠিন অঙ্ক নয়। লেংথ হয়ে যাবে 200 সেন্টিমিটার, মাস হয়ে যাবে 8000 গ্রাম, ডায়ামিটার হয়ে যাবে, ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার। তো তো ডায়ামিটার 1 মিলিমিটার মানে হবে হচ্ছে সেন্টিমিটারে কত হবে এটা? সেন্টিমিটার হয়ে যাবে 0.1, এত সেন্টিমিটার। ভালো কথা। অ্যান্ড ডায়ামিটার দিয়ে আমাদের কিছুই হবে না, উই নিড রেডিয়াস, তবেই আমরা এরিয়া বার করতে পারবো। সো রেডিয়াস উইল বি ইকুয়ালস টু এর হাফ, কত হয়? 0.05, এত সেন্টিমিটার। ভালো। সো এরিয়াটা কী হবে? এরিয়া হবে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 0.05 তার হোল স্কোয়ার। খুব ভালো কথা। সো ইয়াংস মডিউলাস ইজ ইকুয়ালস টু হচ্ছে, আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস হচ্ছে ফোর্স বাই এরিয়া,
স্ট্রেন হচ্ছে ডেল্টা এল বাই এল, মানে এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। সো ডেল্টা এল ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ইন্টু লেন্থ ডিভাইডেড বাই এরিয়া ইন্টু ইয়াংস মডিউলাস। ফোর্স কত? ফোর্স আমরা বার করতে পারি ফ্রম এমজি। ফোর্স উইল বি ইকুয়ালস টু এমজি। এম হচ্ছে 8000, জি হচ্ছে 980, সর্বনাশ, তাহলে 8000 ইন্টু 980 ইন্টু লেন্থ হচ্ছে, লেন্থ কত? লেন্থ হচ্ছে 200 সেন্টিমিটার ডিভাইডেড বাই এরিয়া কত? এরিয়া ইজ পাই ইন্টু 0.05 তার হোল স্কোয়ার, মানে 0.05 ইন্টু 0.05, এবার করলেও হবে, ইন্টু ইয়াংস মডুলাস কত? 10^12 ডাইন পার। চলো এইটা কাটলে উপরে 10 স্কোয়ার, এইটা কাটলে উপরে আরও 10 স্কোয়ার, সো 5 ইন্টু 5 মানে 25, ঠিক আছে? 25 দিয়ে যদি এটাকে কাটি, এটা চলে আসবে 8, 1 2 3 4, 10^4 ইন্টু 10^4 মানে 10^8 হচ্ছে উপরে, তাহলে উপরে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 98 ইন্টু 10^8 ডিভাইডেড বাই নিচে আছে পাই ইন্টু 10^12, 10^12 কাটলে উপরে যাচ্ছে 10^-4। যদি এটাকে 22/7 করে লিখি, লাভ হবে কোনো? দেখি লাভ হয় কি না। 8 ইন্টু 8 ইন্টু 98 ইন্টু 10^-4, নিচে 22, 7টা উপরে তুলে দিলাম একবারে, যদি 4 দিয়ে 8 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটছি 11, বিশেষ লাভ হলো না। চলো ক্যাসিওতে মারো। 7/11 কত হবে? 98 কে ডিভাইড করে, 98 ডিভাইডেড বাই 11, 8 দিয়ে যাবে, ইট উইল বি 10, পয়েন্টের জন্য 0, 9 দিয়ে যাবে, 8.9 ধরে নিলাম এটাকে আমি। এইট পয়েন্ট নাইন এইট ধরে নিচ্ছি, ঠিক আছে? এই 98/11 আমি 8.98 ধরে নিলাম, সো 8.98 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 10^-4, ঠিক আছে? তো এটা হচ্ছে 8 ইন্টু 7 মানে হচ্ছে 56, 56 ইন্টু 4 কত হয়? 224, 8.98 ইন্টু 224 ইন্টু 10^-4 করি, অরিত্র করো। ক্যাসিওতে কত আসছে এটা? এসব গেল কোথায়? 0.199 আসছে। 0.199 সবার এসছে এটা? হ্যাঁ স্যার। 0.199, সর্বনাশ। দেখি আমার কত আসে। 30, ও না না না, ইয়াংস মডুলাসটা 10^12 নয়, 2 ইন্টু 10^12 বলেছিল, ভুল বলেছি এটা আমি। ইয়াংস মডুলাসের ভ্যালুটা একটা 2 থাকবে এখানটায়, রাইট? তো তোমাদের যাদের 0.019 সামথিং আসছে, ভালো করে বোঝো, 0.0199 সামথিং বললে তো, এটাকে তোমরা 0.2 ধরে নিতে পারো না? ডিভাইডেড বাই 2, এই 2টা কাটলে কত আসছে? এটা 0.1 আসছে, ইটস 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার মানে কত, কত মিলিমিটার? ইটস 1 মিলিমিটার। অরিত্র এসছে?
ক্যালকুলেশন চলছে। এই তো এখানটায় তোমার এটা আসলো 2011.52, আরও 10⁻⁻4 মাল্টিপ্লাই রয়েছে, মানে পয়েন্টটা আরও 4 ঘর আগে চলে আসবে। 1 2 3 4, তো আমার তো একদম পারফেক্ট 0.20 সামথিং আসছে, ঠিকই তো আছে। আর একে আরও 2 দিয়ে ডিভাইড করলে 0.1 চলে আসবে। শ্রুতি করেছো? তুমি তো ক্যাসিও দিয়ে করবে। হ্যাঁ স্যার করছি। আচ্ছা, স্যার অফলাইনে গেলে আমার অবস্থা খারাপ হবে। না না, ওরকম কোনো ব্যাপার না। কদিন করতে করতে দেখবে তোমার আরও স্পিড চলে আসবে। অফলাইনটা এই জন্যই দরকার হয়, বিকজ আমি বলেছিলাম না একবার, একটা ছেলে ছিল, ও মানে ডাব্লিউবির ছেলেমেয়েরা, আইএসসি ছেলেমেয়েরা তোমার ক্যাসিওতে ভ্যালু পুট করার আগেও ভ্যালু বার করে দিত। ক্যালকুলেশন স্পিড আপ করার জন্য ইউটিউবে অনেক ভিডিও থাকবে, এগুলো দেখবে, ওখানে অনেক ট্রিক। তবে দেখো, আমি একটা কথা সবসময় বলি যে ডোন্ট গো উইথ দ্য ট্রিক্স, কারণ ট্রিক্স পরীক্ষায় অত মনে থাকে না। মনে রাখতে রাখতে অন্য হ্যাঁ, রাইট ট্রেডিশনাল রাইট, এসব। ঠিক। তার চেয়ে আমি বলবো একদম পাতি বাড়িতে বসে একটা ফ্রি টাইমে 1 ঘন্টা করে রোজ তুমি নিজের মতো র্যান্ডাম অঙ্ক নিজেকে দেবে, নিজে প্র্যাকটিস করবে, দেখবে হেভি হেল্প হয়। করি স্যার। তুমি ভাবো না, আমি তো কোনোদিন এটা জানতাম না, যখন প্রথম আমি মানে টিউশন পড়াচ্ছি, একটা মানে খুব কনফিডেন্টলি গেছি এটা সিবিএসসির ছেলেকে পড়াতে, বুঝেছো, মানে আর এই চল পড়িয়ে দেবো আজকে, কেমিস্ট্রি পড়াতে গেছি। গিয়ে শুনছি, স্যার আমার তো ক্যাসিও নেই। কি বলো, ক্যাসিও নেই? না স্যার, আমরা সিবিএসসিদের ক্যাসিও হয় না। আমার তো মাথায় বাজ পড়েছে, ছেলে বলে কি। তার আগে আমি টানা 6 বছর পুরো ডিপেন্ডেন্ট অন ক্যাসিও, হঠাৎ করে ক্যাসিও নেই, পাগল হয়ে গেছি। চলো নেক্সট, নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কের আগে লেখো তো রিলেশনস অ্যামং, এটা পরের দিন তোমাদেরকে পড়া ধরবো। রিলেশনস অ্যামং দ্য দ্য ইলাস্টিক কনস্ট্যান্টস, রিলেশনস অ্যামং দ্য ইলাস্টিক কনস্ট্যান্টস। আমরা কটা কনস্ট্যান্ট পেয়েছি গো? ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস, মডুলাস অফ রিজিডিটি, এছাড়া একটা হচ্ছে পয়জন্স রেশিও, তাই তো? এই চারটের মধ্যে আমি এখন রিলেশন করাবো। কী কী রিলেশন? প্রথম রিলেশনটা ধরে নাও, যে কোনো তিনটে তিনটে নিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে? প্রথমটা ধরে নাও ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর পয়জন্স রেশিওর মধ্যে ধরো রিলেশন। তো রিলেশনটা কি, এটা মুখস্থ রাখতে হবে, নো ডেরিভেশন। সো ইয়াংস মডিউলাস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু বাল্ক মডিউলাস ইন্টু 1 - 2 ইন্টু পয়জন্স রেশিও। স্যার কী করবো এটা? মুখস্থ, পাতি মুখস্থ, কিছু করার নেই। মানে বাড়িতে দেওয়ালে লিখে রাখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেওয়ালে লিখতে হবে, নিজের মাথায় লিখবে। ইয়াংস মডিউলাস, মডুলাস অফ রিজিডিটি আর পয়জন্স রেশিওর মধ্যে সম্পর্ক কী হবে এটা? ইয়াংস মডিউলাস ইজ ইকুয়ালস টু 2n, মানে 2n বলছে, দ্যাট 2 ইন্টু মডুলাস অফ রিজিডিটি ইন্টু 1 প্লাস পয়জন্স রেশিও। সেকেন্ড রিলেশন। থার্ড ওয়ান, বাল্ক মডিউলাস, মডুলাস অফ রিজিডিটি আর পয়জন্স রেশিও। রিলেশনটা কি? পয়জন্স রেশিও ইজ ইকুয়ালস টু 3 ইন্টু বাল্ক মডিউলাস মাইনাস 2 ইন্টু মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি ডিভাইডেড বাই 6 ইন্টু বাল্ক মডিউলাস প্লাস 2 ইন্টু মডুলাস অফ রিজিডিটি। And now the last relation, the last relation, Young's modulus, bulk modulus and modulus of rigidity. What is the relation? 9 by Young's modulus is equals to 1 by bulk modulus plus 3 by modulus of rigidity. এই চারটে রিলেশন আমাদের একদম মনে করে রাখতে হবে। কেন স্যার? কারণ কি হবে জানো তো, একদম বাচ্চা বাচ্চা অঙ্ক দেয় এখান থেকে, দুটোর দুটোর ভ্যালু বলে দেবে, 3 নম্বরটার ভ্যালু বার করতে দেবে। এবার তোমরা যদি এই রিলেশন চারটে না জানো, কোনো দিন পারবে না। আর যদি রিলেশন মনে রাখতে পারো, এই অঙ্ক বলে বলে হবে, দুটো দিয়ে দেবে, আরেকটা বার করতে হবে। কী অঙ্ক এটা?
ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক লেখো। লেখো ডিউ টু 20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশার, ডিউ টু 20 কেজি সেন্টিমিটার পার স্কোয়ার প্রেশার, volume of 1 liter glycerin reduces by 0.42 centimeter cube. Full stop. What is the bulk modulus for glycerin? চলো বার করো দেখি। What is the bulk modulus? by 0 point, ও আচ্ছা, লিখে দিয়েছি, হ্যাঁ করো। বাল্ক মডিউলাস ফর গ্লিসারিন। শুধু ইউনিটগুলোকে খেয়াল রাখবে, বাকি কিন্তু জিনিসটা ইজি। আমরা ফর্মুলা কি জানি বাল্ক মডিউলাসের? স্যার ফোর্স বাই এরিয়া, উই ক্যান কল ইট প্রেশার বাই চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই ভলিউম। সো ইট ইজ প্রেশার ইন্টু ভলিউম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম। তো চেঞ্জ ইন ভলিউম বলে দিয়েছে, ভলিউম বলে দিয়েছে। 1 লিটার মানে আমরা কি জানি? ইট ইজ 1000 সেন্টিমিটার কিউব, তাই তো? সো উই নো ভলিউম, উই নো চেঞ্জ ইন ভলিউম, উই নো প্রেশার, বাট প্রেশারের প্রবলেমটা কী হচ্ছে, এটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া রয়েছে। বুঝে নেবে সেটা তোমরা, কী করতে হবে না হবে আমি জানি না। বার করতে হবে কে এর ভ্যালু, করো। এই রিলেশনগুলো কিন্তু লাগবে না এখানে, এই অঙ্কটায়। একটা কথা আমাকে বলো, এই যে প্রেশারের ভ্যালুটা দিয়েছে ওরা, প্রেশারে আমরা কী কী ইউনিট জানি জেনারেলি? নিউটন পার মিটার স্কোয়ার জানি, বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার জানি। এটা কীরকম অদ্ভুত দিয়েছে 20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে সামহাউ এই কেজিটা হচ্ছে ফোর্সের ইউনিট। স্যার কেজি তো মাসের ইউনিট, বাট আমাদের মনে আছে একটা ফোর্সের ইউনিট আমি লিখিয়েছিলাম কেজিএফ, বা কিলোগ্রাম ওয়েট, মনে আছে? সেটা ইজিকস টু কত হতো? ফোর্সটা হতো হচ্ছে ইজিকস টু 9.8 নিউটন, ঠিক? তাহলে এই যে 20 কেজি দিয়েছে, এটা অ্যাকচুয়ালি 20 কেজি ওয়েট বা 20 কেজি ফোর্সের রিপ্রেজেন্টেশন দিয়েছে। তো ওটাকে আমরা কি করে ইয়েতে আনতে পারি, কি বলবো, মানে নিউটনে আনতে পারি? স্যার নিউটনে আনতে গেলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে এর সঙ্গে 9.8, তাহলে হয়ে যাবে স্যার 20 ইন্টু 9.8 পার সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু স্যার তাতে তো লাভ নেই। কেন লাভ নেই? কারণ স্যার আমাদের তো ডাইনে লাগবে, আমাদের তো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার দরকার। আমরা এসআইতে নিয়ে কি করব? চলো তাহলে এর সঙ্গে কি মাল্টিপ্লাই করতে হবে ডাইনে আনতে গেলে? 10⁵, কারণ 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন, তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার চলে এসছে। এটা কি ইউনিটে চলে এসছে? সিজিএস ইউনিটে। সো উই গট দ্য ভ্যালু অফ প্রেশার, উই নো দ্য ভলিউম, উই নো দ্য চেঞ্জ ইন ভলিউম। এবার বসিয়ে দাও, কে ইজ ইকুয়ালস টু প্রেশার ইন্টু ভলিউম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম। প্রেশার হচ্ছে 20 ইন্টু 9.8 ইন্টু 10⁵, ভলিউম হচ্ছে 10⁵, মানে 1000 মানে 10⁵, ডিভাইডেড বাই এটা হচ্ছে 0.42। পয়েন্টের জন্য উপরে গেল দুখানা জিরো, মানে 10⁵। আচ্ছা, এই পয়েন্টের জন্য এখানে নিচে এলো 10, তাহলে একটা কাটলে এখানে শুধু 10 পড়ে থাকবে। কি দিয়ে যাবে? যদি 2 দিয়ে কাটি এটা হয়ে যাবে 21, উপরে থাকবে 10। আর সো 98/21 করলে কত হয়?
14, পয়েন্টের জন্য 0, 6, 14, এই চলতে থাকবে 4.66 সামথিং। সো ইট ইজ কামিং হোয়াট 4.66 ইন্টু 10 টু দি পাওয়ার কি হচ্ছে দেখো তো, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 8 আর 10 টু দি পাওয়ার 10, মানে 4.66 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এটা হলো পালক মডিউলাস। ইয়া 4.66 ইন্টু 10 টু দি পাওয়ার 10, বা রাউন্ড অফ করে এরপরে যদি 4.6666 থাকবে তাই রাউন্ড অফ করে লিখতে পারি 4.67 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ইউনিট কি হয়? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এই চ্যাপ্টারটা কি কঠিন নাকি ইজি আছে? এখনো অব্দি ঠিক আছে। এরকমই আছে এই চ্যাপ্টারটা, কঠিন কিছু নেই আর। ঠিক আছে, সো আজকের মতো এতটাই। বাড়িতে তোমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো। একটা কথা তোমাদেরকে বলছি, তোমাদের আগের চ্যাপ্টারগুলো কি হয়েছে না হয়েছে সেটা একটা পরের কথা, বাট এখন থেকে ফ্রম দিস পোর্শন, ফ্রম দ্য সেকেন্ড পার্ট অফ ফিজিক্স খুব ভালো করে পড়ো, কারণ এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব স্কোরিং চ্যাপ্টার, অ্যাট দ্য সেম টাইম খুব কঠিন চ্যাপ্টার, আবার অ্যাট দ্য সেম টাইম মানে পড়তে কম হয়, এখানে প্র্যাকটিস বেশি করতে হয়। সো কাজে লাগাও এটাকে। একটা কথা তোমাদেরকে বলি, এবার যেটা করা সেটা তো তোমাদের দাদারাও করে এই জিনিসগুলো, তোমরাও করবে এবার থেকে ইচ অ্যান্ড এভরি ডে। প্রত্যেকে বলছি, তোমরা 10 জন ক্লাস করছো তো কান খুলে শুনে রাখো, যেন আমাকে দ্বিতীয়বার বলতে না হয় স্যার আমি জানতাম না, এটা যেন কেউ না বলে। প্রত্যেক দিন তোমরা ফিজিক্সের এই জিনিসগুলো, আজকে চ্যাপ্টারটা কি পড়ছি আমরা, ইলাস্টিসিটি, ডেফিনেশন কারোর লেখার দরকার নেই, শুধু ফর্মুলাগুলো লিখবে, একটা খাতায় লিখবে, লিখে ইচ অ্যান্ড এভরি ডে ডেট ওয়াইজ আমাকে প্র্যাকটিস করে করে পাঠাবে ফ্রম টুডে অনওয়ার্ডস। আমি যে গ্রুপটা তোমাদের রয়েছে কেউ ইন্ডিভিজুয়ালি পাঠাবেন, আমি হারিয়ে ফেলবো। পিডিএফ করতে পারলে বেটার, না করতে পারলে নর্মাল ছবি তুলে পাঠাও, দ্যাট উইল বি ওকে। প্রত্যেক দিন নিজের টাইম মতো রাত 11টার মধ্যে, 11টার পরে নয়, অত কঠিন জিনিস নয় যে এত রাত কাভার করে ফেলতে হবে, রাত 11টার মধ্যে যখন খুশি নিজেদের টাইম মতো নিয়ে বসতে হবে, আধ ঘন্টা, দ্যাট উইল বি এনাফ। এই চ্যাপ্টারে যা যা জিনিসপত্র আমি ফর্মুলাগুলো লিখিয়েছি, প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ করে নিয়ে, দেখে দেখে লিখবে না, বিকজ আমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে বলছি না, দেখে দেখে নিয়ে একবার ভালো করে মুখস্থ করে নিয়ে খাতায় প্র্যাকটিস করে আমাকে পাঠাবে। কী কী জিনিসপত্র স্যার কী কী করতে হবে, যেমন ধরো এই চ্যাপ্টারে আমরা প্রথম থেকে কী কী পড়েছি, আমরা ইলাস্টিসিটি পড়েছি, তার একটা সিঙ্গেল লাইন কিছু লিখে দিলে, বা না লিখলে ধরো আজকে যে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটিগুলো পড়েছি ওগুলো লিখলে, শিয়ারিং স্ট্রেন লিখলে, এই প্রত্যেকটা কনস্ট্যান্ট এবং তাদের মধ্যে রিলেশনগুলো লিখে আমাকে পরের দিন পাঠাবে। আরেকটা জিনিস, ছায়ার বই, এসএলআরওর বই, নিউটনের বই, হোয়াট এভার ইট ইজ, নেক্সট উইকের মধ্যে, নেক্সট উইক তোমাদের কবে ক্লাস, তোমাদের ক্লাস হচ্ছে থার্সডে রাত 9টা, তার মধ্যে আমার নিউটন, যার কাছে এসএলআরও আছে সে এসএলআরওরা, যার কাছে ছায়ার বই আছে সে ছায়ার বই, এই চ্যাপ্টারের এই রিলেটেড, এই কনস্ট্যান্টগুলো রিলেটেড যত নিউমেরিক্যাল প্রবলেম হয়েছে আমাকে সলভ করে পাঠাবে, তারপরে পড়তে বসবে, নইলে জয়েন করার সাহসও করবে না, পরিষ্কার কথা বলে রাখলাম। এই চ্যাপ্টারে যত নিউমেরিক্যাল প্রবলেম আছে এই রিলেটেড, এরপরে দু একটা এনার্জি ফেনার্জি পার্ট আছে, যেটা আমি এনার্জি, স্প্রিং, আর এই দুটোই আছে, এনার্জি অ্যান্ড স্প্রিং। সো এই দুটো সেকশন তোমরা বাদ দিয়ে বাকি যত অঙ্ক রয়েছে, এক্সারসাইজ থেকে শুরু করে এক্সাম্পল থেকে শুরু করে সব করে আমাকে পাঠিয়ে তারপরে পড়তে বসবে। আমি পরের দিন আগে দেখবো যে কে পাঠিয়েছো আর কে পাঠাওনি। অ্যান্ড ওয়ান মোর থিং, ডেট ওয়াইজ যখন প্র্যাকটিস পাঠাবে একটা ডেটও যেন মিস না হয়, ঠিক আছে? নট আ সিঙ্গেল ডেট। চলো, কারো কিছু বলার থাকলে বলো, আদারওয়াইজ লিভ করে দাও।